স্বামীর সন্তানদের নিয়ে এ বাড়িটাকে আপন করে নিয়েছিলাম, কোন রকম চাহিদা না করেও সুখী হয়েছিলাম। তোমার শ্বশুর মশাই দেওয়া মোটা ভাত কাপড়ে এই মুখের হাসি কখনো মিলিয়ে যায়নি বৌমা। যুগটা পাল্টে গেছে মা। এই আধুনিক যুগে কোনো স্ত্রীর চাহিদা মেটাতে না পারলে কোনো স্ত্রী তার স্বামীকে পরম গুরু বলে পুজো করবে না। এই জন্যই তো মায়েদের গর্ভে নেতাজি, রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের জন্ম হলো না। হ্যাঁ বৌদি, এখনো সময় আছে। হাই সোসাইটির বেড়াজাল ছিন্ন করে তুমি দাদাকে নিয়ে সুস্থ পথে ফিরে এসো। হ্যাঁ বৌমা, তুমি নিজে বোঝো আর প্রভাতকে বোঝাও। বাবা মায়ের কথা শুনে চললে সন্তানের ভবিষ্যৎ সুখের হয়। ভুলে যেও না মা, সব সন্তানের কাছে তার বাবা মায়ের আশীর্বাদ সোনার চেয়েও দামি। যে সোনা বাজারে বিক্রি হয় না সে সোনা আমাদের কাছে মূল্যহীন। তাই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ওই হোটেলের মালিক মোহন কুমারের সাথে হাত মেলাবো। সঙ্গে আপনার ছেলে প্রভাতকেও নিয়ে যাব। তাহলে এবারই দরজা প্রভাতের কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আইনের দরজা কিন্তু খোলা থাকবে। বৌমা, তুমি বাবার সামনে দাঁড়িয়ে সমস্ত কি বলছো? ইট মারলে তো পাটকেল খেতেই হবে ভাই। আজ তুমি আইন দেখাচ্ছ বৌমা? হ্যাঁ দেখাচ্ছি। আর সেই আইনের হাত ধরে আমার স্বামী এই বাড়িতে ফিরে আসবে। প্রভাত তোমার স্বামী হওয়ার আগে সে আমার নারী ছাড়া সন্তান। সরজু কি হবে ওকে ওসব কথা বলে? থাক না। থাকবে বলো, কেন থাকবে? তোমার ছেলে যখন শিশু ছিল, যখন সে মায়ের বুকের অমৃত পান করত, তখন সে কি আইনের খাতা খুলে দেখেছিল যে কতখানি মাত্রে দুগ্ধ পান করলে কর্তব্যের বোঝা বইতে তার কত দিন লাগবে? সরজু, বলো না গো, মাত্রের শোধ হয় কত দিন পরে? সরজু, বলো না গো, বলো না। ছি বৌদি ছি, তুমি এত নিচে নেমে গেছো। আজ দাদা বাড়িতে আসুক, তাকে আমি বলবো যে তার বউয়ের কাছে সে কতটা স্বার্থপরতার ট্যাবলেট খেয়েছে। সেটাও আইন বলবে, যে আইন ওই চোখের জলে ভিজে গলে যাবে না। লাখ কথার এক কথা, আইন বড় কঠিন, যা চোখের জলে কখনো সরল হয় না। কি দারোগা বাবু, এই ভর সন্ধে বেলায় আপনি? শিয়ালে কাঁঠাল খায়, বকের মুখে আঠা। আপনি যে করিম সাহেবের খুনের ব্যাপারে এসপি সাহেবকে ফোন করেছিলেন, তারই ফলশ্রুতি স্বরূপ ওই করিম সাহেবকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। হ্যাঁ, এই দেখুন গ্রেপ্তারি পরোয়ানা। সে কি? আমি করিম সাহেবকে খুন করেছি? না দারোগা না, আপনার কোথাও ভুল হচ্ছে। উনি এমন কাজ করতে পারেন না। না না, এ হতে পারে না, কিছুতেই না। পয়সার লোভে খাকি পোশাকটাকে নাক মোছার নেতা করে ফেললেন। শাট আপ! আর একটা উল্টো পাল্টা কথা বলে আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। দারোগা বাবু, তাই কোনো কথা না বলে সসম্মানে থানায় চলুন, থানায়। না না, ওনাকে এভাবে থানায় নিয়ে যাবেন না। উনি কখনো আমার জঘন্য কাজ করতে পারেন না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। সরজু, শত্রুর কাছে কোনোদিন অনুগ্রহ ভিক্ষা চাইবে না। এতদিন বীর যোদ্ধা স্ত্রী হিসেবে যেমন মাথা উঁচু করে বেঁচেছিলে, ঠিক তেমনি মাথা উঁচু করে তুমি আমাকে এখান থেকে বিদায় দাও সরজু। এ তোমার কি হলো বাবা? কাঁদিস নে মা, কাঁদিস নে। সরজু, একদম চোখের জল ফেলবে না। চলুন চলুন দারোগা বাবু, চলুন। তাড়াতাড়ি প্রভাতকে একটা ফোন কর মা, ও যেন যত তাড়াতাড়ি সম্ভব ওর বাবাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করে। আমি ফোন করছি মা। তাই করবো। হ্যাঁ, এবার শোনো, প্রভাতকে বলো যে ওর বাবা কোনো থানায় ধরে নিয়ে গিয়ে ওর উপরে যেন কোনো অত্যাচার না করে। হ্যালো, এই বলছি তুমি এখন কোথায় গো? মানে কাজ হয়েছে? টাকা পেয়েছো? বাহ, ভেরি গুড। বলছি শোনো না,
এদিকে নয়, একটা ঘটনা ঘটেছে। একটু আগেই পুলিশ এসেছিল। এখনই আসছো মানে? তুমি কি পাগল হচ্ছ নাকি? বাবা হয়েছেন বলে মাথা কিনে নিয়েছে? না না, তোমার এখন ফেরার দরকার নেই। আর বলছি, হ্যাঁ শোনো, কালকে কিন্তু আমরা মোহন কুমারের সাথে মিট করতে যাচ্ছি। বাবা বাবা ফোনটা আমার আমি কথা বলবো। পাগল না মাথা খারাপ? না না, তোমাকে কিছু বলছি না। বাবা শোনো না, এখানে কেউ কথা বলেনি। বললাম তো তোমাকে এখন ফিরতে হবে না। বাবা শোনো বাই। বাবা বাবা হে ভগবান, এমন একটা বিপদের দিনে আমার আপনজনেরা এভাবে আমার সাথে বেইমানি করলো। মা, বাবা যখন যুদ্ধে যেত ওই তখন তো তুমি কাঁদতে না, তাহলে এখন কেন কাঁদছো? যে জন্যই কাছে যে একজন অসৎ পুলিশ অফিসার অন্যায় ভাবে তোর বাবার চরিত্রে একটা কলঙ্কের দাগ এঁকে দিল। মিথ্যের মেঘ সত্যের সূর্যকে কতদিন ঢেকে রাখবে মা? ভারতী, তাহলে যে চন্দ্র সূর্য সব মিথ্যে হয়ে যাবে। তোমার মেয়ে তো আছে, আমার উপর একটু ভরসা রাখো মা। আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো মূল্যেই হোক আমি তোমাকে বাবার কাছে ফিরিয়ে আনবই। পারে আমাকে একটু আশীর্বাদ করো মা। বন্ধুগণ, হোটেল মোহনের তরফ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজ এই প্রমোদ সন্ধ্যায় আপনাদের সামনে আপনাদের মনের ঘরে আগুন জ্বালাতে, যৌবনের খেলা দেখাতে শুধু সিঙ্গাপুর থেকে উড়ে এসেছেন মিস ওয়ারা এবং মিস ওয়ারার সাথে উদ্দাম নাচ গানে সিঙ্গার হিসাবে ইন্দোনেশিয়ায় হাওজে জারি চড়ে উড়ে এসেছেন মিস্টার Mogambo. নাও স্টার। Zubi zubi zubi. Zubi zubi zubi. Zubi zubi zubi. Hey hey hey. मेरे दिल गाई जा चुप मस्ती में गाई जा चुप मेरे दिल गाई जा चुप मस्ती में गाई जा चुप जो जो बदलेंगे दिन ये हमारे कल चमकेंगे अपने सितारे दिन बदलेंगे दिन ये हमारे कल चमकेंगे अपने सितारे तेरा दिल आएगा चुप चुप मस्ती में कहेगा चुप तेरा दिल आएगा चुप मस्ती में गाएगा So beautiful. Thank you, ma'am. Thank you. নাচা গানা বহুত সুন্দর, বহুত চার্মিং হুয়া। প্লিজ এতটা প্রশংসা করবেন না। মিস ওয়ারা, আপনার পার্টনার সাথে আলাপ করিয়ে দেবেন না? শিওর। Oh, sure, ha. My name is Mogambo, coming from Indonesia, India, Calcutta. I mean, बहुत beautiful আছে, ho. आप दोनों ही बड़ा ईमानदार सिंगर, तो आप ना को यहाँ पर परमानेंट शेल्टर ले सकते। Thank you.
ইয়াং চুংচাং আই মিন আমার বহুত বহুত পছন্দ হলো তো আসেন আপনাকে একটু ফটো আই মিন ফটো লুলি ফটো খিচবেন না, ফটো খিচবেন না। সত্যি করে বলুন আপনারা কে? হু আর ইউ? স্পিক আউট। মাই নেম ইজ মোগাম্বো। আমি মিস ওয়েরা। আচ্ছা স্টপ ইট। বর্তমানে আমার কাছে মেসেজ আছে, মিস ওয়ারা ও তার পার্টনার মিস্টার মোগাম্বো বর্তমানে হংকং এর সেঞ্চুরিয়া স্টেডিয়ামে স্টেজ শো প্রোগ্রাম করছে। সো হু আর ইউ? সত্যি করে বলুন আপনারা কে? স্পিক আউট, স্পিক আউট। লো টিটো টিয়ারা ইয়া চিমকা বাটালিয়া কুকুরে কি করছেন? পিস্তল নামে ফেলুন, না হলে এই মোহন কুমারের কমান্ডো বাহিনী আপনাকে গুলি মেরে আপনার শরীরটা ঝাঁঝরা করে দেবে। দূর থেকে মোহন কুমারের অনেক নাম শুনেছি, তাই সামনে একটু বাজিয়ে দেখলাম। সত্যি মোহন কুমারের নেটওয়ার্ক অসাধারণ। মোহন কুমারের চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয় মিস জিনা। তুমি মিস জিনা? না, ওই নামের আড়ালে ওর আরেকটা পরিচয় আছে। আপনি বিশ্বাস করুন আপনি ভিভিআইপি দের কাছে তোমার পরিচয় না। ওগো কাঞ্চন বরনা চমচম মঞ্জরি ঘরটাকে চমচম বরনা এসব উচ্ছল ঝরনা অকারণ উল্লাসে হাসি তার ঝরে পড়ো না। ওগো নিবিড় বিড় মেঘ মৃগঙ্গে হতে এসো মেঘ কালো কালো তর বরনা এসব অপূর্ব চন্দ্রিমা পূর্ণিমা ঝোনা ঝরনা তার ঝরনা। ওগো গোলা পাপড়ি মেলনা গোলা পাপড়ি মেলনা তার লজ্জা তোমাকে ডাকি। ওগো কাজল নয়না হরিণী তুমি দাও না দুটি আঁখি। ওগো গোলা পাপড়ি মেলনা তার লজ্জা তোমাকে ডাকি। ওগো কাজল यस बॉस। वो हिम्मत वाली लड़की झूठ बोला, गद्दारी भी किया, इसीलिए जवानी लड़की को भाइया। জাফর ইকবালের কথা তোমরা বলে গেলে? জাফর ইকবাল? ইয়েস, দিল্লির জাফর ইকবাল ওদ্দালে মেয়েটা স্মাগলিং এর কাজ করতো। কয়েকদিন আগে জলপাইগুড়ি জেল ভেঙে মেয়েটা পালায়। খবরের কাগজে ছবি বেরিয়েছিল, তোমরা সেই ছবি দেখোনি? হ্যাঁ দেখেছি বস। দেখা হ্যাঁ বস। মিলিয়ে দেখো। ইয়েস বস। হ্যাঁ ঠিক চিনতে পেরেছি, এই মেয়েটি তো জলপাইগুড়ির জেল ভেঙে পালানো মেয়ে জিনা। এবার তোমরাই বলো তোমাদের বেঁচে থাকা উচিত কি না? না 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 না, এবারের মতো মাফ করবেন বস, মাফ করবেন। জাফর ইকবাল শুধু মিস জিনাকে সেলটা দিতে বলেছিল, কিন্তু সঙ্গের এই ভদ্রলোকের পরিচয়। ও আমাকে জেল থেকে পালাতে সাহায্য করেছে, আমার মতোই স্মাগলিং এর সঙ্গে যুক্ত। ও হাই, মাই নেম ইজ মোগাম্বো। আমি ডায়মন্ড ব্যবসা করি, চোরাই সোনিক বিস্কিট আমি সাপ্লাই করি। ডিটাম্বো ইনতে ফিরিকা দোহনে ইনতে পাকে সুলপনিয়া তো ইহারা ডিটাম্বো ইয়ে মোগাম্বো বহুত বহুত খুশে হো। থ্যাংক ইউ মিস্টার মোগাম্বো। আপনার দিমাগটা কম দেখলাম, আপনার টেকটিস ভেই দেখলাম, আপনার ব্রেনে হাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি দেখে আপনাকে আমি সেলুট জানাচ্ছি, সেলুট। या फ्लक्सिन सिनेले पिलिफिकेशन आगे बढ़िए नेक्स्ट। लिबिया 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 থেকে सोने का बिस्किट लेकर मैंने पाकिस्तान को लैंड किया, फिर नेपाल बॉर्डर का पोर और सिलीगुड़ी का पुलिस हमके ये अरेस्ट किया। और जोगिंदर सिंह अपनी हवा के बेउसर पार्टनर बनाले हमार दारुण 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 प्राउड फील हो गया।
ঘুরবো ঘুরবো ইতালি সিডম্বকো হংকং চেপুডিং পিলিং হেলোজিং সুয়ারং বিনাচং পুজঙ্গে মোগাম্বো বহুত বহুত খুশে অন্ধকার জগতের সানশাই মোহন কুমারের সঙ্গে চোরা পথে বিজনেস করতে হলে তোমাকে চরম পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। Oh, hi! I mean, interview. Oh, molotse ready. Purpose 95, Abul Sport Jet, yellow two. Priyanka Mini Central Acrel 45. Remember Sport City plus Yankee. Tito Beria. Normalization by India government. Yahoo! যোগেন্দর, হোটেলের সব থেকে দামি ঘরটাও থাকার ব্যবস্থা করে দাও। আর হ্যাঁ, ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ যা খাবার চাইবেন আমার অতিথির জন্য যেন সব ব্যবস্থা থাকে। ओके बॉस साहब, कोलकाता का बिरयानी आपका चलेगा? India, West Bengal, Calcutta का बिरयानी। साहब, उसको सच चाहिए पूरी लिकर, वाइन विलायती मौत। क्या बॉस, ये मिलेगी कि नहीं मिलेगी बॉस? জরুর মিলেগি। आइए साहब, आइए। তাহলে মিস্টার মোহন কুমার, আপনি আমাকে কোন ঘরে লুকিয়ে রাখবেন? তুমি থাকবে আমার এই ঘরে। দুষ্টুমি করো না মোহন কুমার, আমার খুব ভয় করছে। কাগজে আমার ছবি বিচ্ছে বেরিয়েছে, সেই ছবি দেখে পুলিশ খোঁজ করতে করতে যদি এইখানে এসে পড়ে তখন। মোহন কুমার যাকে শেল্টার আশ্রয় দেয়, স্বয়ং ভগবানও তার কোনো ক্ষতি করতে পারে না। ভাইয়া, আর মোহন কুমার যদি কারো সর্বনাশ করতে চায়, তাহলে 133 কোটি দেবতার ক্ষমতা নেই যে তার কাজে বাধা। यस बॉस। মেজর সাহেবের খবর কি? আপনার নির্দেশ মতো দারোগা সাহেব ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। দারোগা কি খবর পাঠাও, এক্ষুনি কোনো কেস দেওয়ার দরকার নেই। দেরি করে লাভ নেই বস, খুনের কেসে একেবারে চালান করে দিন। ব্রেনটা এখন অকেজো হয়ে যায়নি যে তোমার পরামর্শ মতো আমাকে চলতে হবে। আমার ভুল হয়ে গেছে বস। দুবার ভুল করেছো, তৃতীয় ভুলের শাস্তি নিশ্চয়ই জানা আছে। নিশ্চয়ই জানা আছে বস, নিশ্চয়ই জানা আছে। আমি আপনার সামনে ওয়াদা করছি, নতুন করে আমি যদি কোনো ভুল করি, তাহলে স্টেন গান নিজের মাথায় ঠেকে নিজের মাথাটাকে একেবারে চৌচির করে দেব। তাহলে আমার ভুল হয়ে গেছে বস, মাফ করে দিন। बस याद रखना। যাও মেসেজ পাঠাও। ওকে বস, আপনার নির্দেশ মতো আমি এক্ষুনি দারোগা সাহেবকে মেসেজ পাঠাচ্ছি। দারোগাকে মেসেজ পাঠাচ্ছি। সত্যি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমার সঙ্গে জাফর ইকবালের নেটওয়ার্কের আকাশ পাতাল তফাৎ গুরু। গুরু? তোমাকে আমি আমার আদর্শ গুরুর সিংহাসনে বসাতে চাই। আর আমি চাই তুমি আমার হৃদয়ের সিংহাসনে আলো করে বসে থাকবে। মোহন কুমার তার পৌরসত্ব দিয়ে শুধু ভোগের মশালে আগুন জ্বালিয়ে ভোগ করবে, শুধুই নারীর শরীর। তাই তো আমি আমার শরীরটাকে দেবতার নৈবেদ্য করে তুলেছি মোহন। এসো মোহন, তুমি তোমার পৌরুষের স্পর্শে আমাকে গ্রহণ করো, আমার মনোবাসনা পূর্ণ করো। আমি ধ্বংস হতে চাই, আমি সব কিছুকে ভেঙে চুরে তছনছ করে দিতে চাই। জিনা! এভাবে নিজের বিপদ নিচে ডেকে এনো না জিনা। সদর দরজাটা খোলা পেয়েছো বলে আমার শোকের সিন্দুকটা ভাঙার চেষ্টা করো না। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। সুনিতা এখানে কে থাকবে আর কে চলে যাবে সেটা ঠিক করব আমি। নিজের ভালো চাও তো যোগীন্দরকে দিয়ে এই মেয়েটাকে এই এলাকার বাইরে ওকে বের করে দিয়েছো। এটা তোমার কাছে আমার একান্ত অনুরোধ মোহন। ফরমায়া বস। জিনা ম্যাডামকে ভিআইপি বক্সের 1 নম্বর রুমটা খুলে দেবে। যাও। ওকে বস। অসম্ভব! আমার প্রাণ থাকতে আমি তা হতে দেব না। জিনা, তুমি মোহনকে ভুলে যাও। চাঁদ কি পারে আকাশকে ভুলে থাকতে? নদী কি পারে সাগর থেকে দূরে থাকতে? মাটি কি পারে
তার ভালোবাসার বৃক্ষকে উপেক্ষা করতে? এই যে না, আগুন নিয়ে খেলা করতে গেলে তোমাকে ঘুপচি অন্ধকার ঘরে তালা বন্ধ করে রেখে দেব। সে তুমি অন্ধকার ঘর বা রাজপ্রাসাদের দরজায় যত বড় তালাই লাগাও না কেন, এই জিনা কিন্তু তোর পছন্দের পুরুষকে কাছে পাওয়ার জন্য তোর ভালোবাসার চাবি দিয়ে সেই তালা খুলবেই খুলবে। জিনা, এই জিনাকে কেউ কখনো আটকে রাখতে পারেনি আর পারবেও না কোনোদিন। आइए मैडम आइए। বাহ বাহ মন কুমার, চমৎকার। বলো বলো, কি পাওনি তুমি আমার কাছে? এই সুনিতা ছিল তোমার দিন রাতের স্বপ্ন, আর আজ তোমার সুনিতাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছো। মোহন কুমার, তুমি অনেক অনেক উঁচুতে উঠে গেছো, অথচ আজ থেকে 15 বছর আগে অতীতের কাঁদা কাটবে না। অতীতকে আমি ঘেন্না করি। আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মাকে আমি ঘেন্না করি, ঘেন্না। আমার অভিধানে অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই, আছে শুধু বর্তমান। আর তোমার বর্তমান আমার অতীতের বুকে ছুরি বসে দিতে চাইছো মোহন কুমার। শোনো মোহন কুমার, প্রয়োজনে আমার বুকে ছুরি বসে রক্তাক্ত করে দেব, তবু তোমার ভাগ আমি কাউকে দেব না, কথাটা জানিয়ে দিলাম। আর তা না হলে রক্ত গঙ্গা বইয়ে দেব, রক্ত গঙ্গা। রক্ত, রক্ত, ওই রক্ত শব্দটা উচ্চারণ করে তুমি আমার ঘুমন্ত শরীরে জ্বলন্ত আগ্নেয়গিরিকে ঝাঁকিয়ে তুলেছ। এই আগুনের লেলিহান শিকায় এই শরীরটা পুড়ে ছাই হয়ে যেতে এই আগুন এই শরীর থেকে বের করতে না হলে আমি যে বাঁচবো না। বাঁচবো না স্যার, আমিও বাঁচবো না। আমার বাবাকে ছাড়াবার ব্যবস্থা করুন। আমার বাবা বল্লভপুরের মেজর সাহেব সদানন্দ চৌধুরী। আমি আপনার পায়ে ধরে বিনতি করছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। চোখের জল মুছে নাও, মুছে নাও, মুছে নাও। তুমি বাড়ি পৌঁছানোর আগেই তোমার বাবা বাড়ি পৌঁছে যাবে। খুশি তো? আপনাকে যে কি বলে ধন্যবাদ। মোহন কুমার, এতদিন বাইরে শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করেছি, এবার ঘরের শত্রুর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশের মানুষের রুজি রোজগারের পতাকাটাকে আমি কিছুতেই মাটিতে লুটিয়ে যেতে দেব না। আপনাদের মতো শয়তানদের মৃতদেহের উপর সেই পতাকা ওড়াবো পথ পথ করে। পথ পথ করে পতাকা ওড়াবে আমার বিরুদ্ধে। পথ পথ করে পতাকা, পতাকা, পথ পথ পতাকা, 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 পথ 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 পতাকা, পতাকা, পথ পথ পতাকা, পথ পথ পতাকা, পথ পথ পতাকা। নাম বললে ভারতী। সত্য ফোটা পদ্ম করি, তোমার নাম হবে সুইট সুইট 60। বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তোমাকে তো নিয়ে যাই, নিয়ে যাই। বাবাকে বাঁচান। আগে তুমি আমাকে বাঁচাও। নাও নাও, এই অমৃত পান করো। কথা না বাড়িয়ে এটা গলায় ঢেলে নাও। না না, কিছু নেই না। না বললে তো হবে না। মনে 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 মনে।
বাবাকে ছাড়ানোর জন্য থানায় চলুন না। আর থানায় যেতে হবে কেন? আমার হাত কত গাড়ি লম্বা তা তুমি চোখের সামনে দেখো। হ্যালো, দরগা সাহেব, আমি মোহন কুমার বলছি। মেজর সাহেব এখন কোথায়? যা, লাইনটা কেটে গেল। স্যার আরেকবার রিং করুন না। করতে পারি, একটা শর্ত, ওই অমৃতটা আমি তো খেলাম। পুরো বোতলটা শেষ করতে হবে। হ্যাঁ, শোনো, আমি যতক্ষণ ফোনে দারোগার সঙ্গে কথা বলি তোমার বাবাকে খাওয়ানোর ব্যবস্থা করবো, ততক্ষণ ধরে তুমি ওই অমৃত পান করবে। তোমার খাওয়া বন্ধ হলে আমার কথা বন্ধ হয়ে যাবে, তোমার বাবাও আর ছাড়া পাবে না। না স্যার না, বাবাকে বাঁচাতে আমি আপনার সব শর্ত মানবো। গুড, কার মেয়ে দেখতে হবে তো। কেন? হ্যালো, দরগা সাহেব। হ্যাঁ স্যার। মেজর সাহেব এখন কোথায়? কি হলো? খাও। কি খাবো স্যার? আমার বাপাই লাঠি খাবে সারা। শোনো, মেজর সাহেবের কেস ডায়েরি এখনো লেখনি তো? আপনার অর্ডার না পেলে কি করে লিখি স্যার? আচ্ছা, তুমি এক কাজ করো। বলুন স্যার। এগুলো মামুনি ওটা শেষ করো। স্যার আপনার মা এসেছেন? তোর বাপের মা এসেছে সারা শুয়োরের বাচ্চা। স্যার শুয়োরের বাচ্চাটাকে তাহলে এবার অর্ডারটা দিন স্যার। বন্ডে সই করে ওকে ছেড়ে দেবে। আর শোনো, ওকে থানার জিপে করে সসম্মানে বাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে স্যার। ভুল করেও আমার নামটা উচ্চারণ করবে না। ওকে, নাও বাবার সঙ্গে কথা বল। হ্যালো হ্যালো। বাবা। হ্যাঁ তোমাকে ওরা ছেড়ে দিয়েছে বাবা? হ্যাঁ, ছেড়ে দিয়েছে, কিন্তু তুই এখন কোথায়? তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও বাবা। আহা, সে না হয় জানছি, কিন্তু তুই এখন কোথা থেকে? আমি তো ভাইয়া যোগিন্দর। স্যার আপনি আমার যে উপকার করলেন। উপকার? হ্যাঁ, উপকার। যোগিন্দর এই বাড়ি যাবে বলছে, যা ছেড়ে দিয়ে আয়, যা। আমি আপনার মেয়ের মতো, আমার কোনো ক্ষতি করবেন না স্যার। মোহন কুমারের কাছে মা, বাবা, ভাই, বোন বলে কোনো শব্দ নেই। তোর বাপ ওই হারামখোর মেজর আমার মৃতদেহের উপর দিয়ে পথ করে পতাকা উড়িয়েছে। আর সেই হারামখোরের একমাত্র মেয়ে তুই। তোকে অত সহজেই সিংহের গুহা থেকে বেরোতে দেব না। বাউলের সুর ভাসছে। আজ সারা রাত ধরে ঝড়ের তাণ্ডবে চূর্ণ হলো সদানন্দ চৌধুরীর দম্ভ। রুদ্র বীণার ঝংকারিতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে। রুদ্র বীণার ঝংকারিতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে। সকল আশা রঙের নেশা ঘুরছে মাতামাতি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে। ভগবান নেই, সব মিথ্যে। নাহলে আমার ওইটুকু মেয়েটা এত বড় শাস্তি পেল কেন? ভগবানকে দোষ দিয়ে কি লাভ? তোমরা ভারতীকে একা একা কেন বাইরে যেতে? আমি ঘোরাক্ষরা বুঝতে পারিনি যে সেই জানোয়ারটার কাছে যাবে। আচ্ছা, একটা মেয়ের সর্বনাশ করলো জানোয়ারটা, ওর কি কোনো শাস্তি হবে না? বলো, কোনো শাস্তি হবে না? হবে সরজু, হবে, কিন্তু তার আগে ওই মোহন কুমারের নামে
থানায় গিয়ে ডায়েরি লেখাতে হবে। তাহলে এখনো হাত গুটিয়ে বসে আছো কেন? যাও থানায় গিয়ে ডায়েরি লেখো। এই মাত্র তো থানা থেকে ফিরলাম, তাছাড়া আইন কানুনের ব্যাপারে তো একটু সময় লাগবে নাকি? হ্যাঁ, সময় তো লাগবেই, সময় লাগবে না? এক চোখ আইন যে গরিবের জন্য একরকম আর পয়সালা বড় লোকদের জন্য আর এক রকম। সরজু তুমি থামবে? মাথা আমার গরম হয়ে আছে। একটা মেয়ের উপরে পাশবিক অত্যাচার আমি সহ্য করতে পারছি না। এই মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আচ্ছা, মেয়েটা কি শুধু তোমার একার, আমার নয়? আমি অত শত বুঝি না, বুঝতে চাই না। তুমি আর একবার থানায় গিয়ে খোঁজ দেবে কিনা বলো। থানার পুলিশের ওপর আপনাদের এখনো ভরসা আছে মা? তুমি চুপ করো, যা বোঝো না, বুঝতে চাও না সে বিষয়ে কথা বলো না। মা, ই আপনি কি বলছেন? ভারতী আমার বোনের মতো। তাই যদি, তাহলে সে ন্যায় বিচার পাক। তুমি চাও না তোমার নিজের বোন হলে তুমি থানা পুলিশ করে দোষীর চরম শাস্তি হোক? তুমি চাইতে না? কিন্তু মা, আইনের হাত যে বড় লম্বা, চাইলেও সে আর ছোঁয়া যায় না। তাছাড়া জলে বাস করে কুমিরের সাথে লড়াই। তাহলে অন্যায়ের কাছে মাথা নত করব? আপনার জেদের জন্যই তো ঠাকুরজির এত বড় শাস্তি হলো। বাহ বাবা বাহ, মোহন কুমারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো উপঢৌকন বা তোমার স্বামীর জন্য ঠিকাদারির বরাত পেয়েছো বলে তো মনে হয় না। তাই এরই মধ্যে তার হয়ে ওকালতি করা শুরু করে দিলে। সত্যি কথা বলাটা অপরাধ নয় মা, তাই আমিও বলছি এটা বাবার পাপের শাস্তি। চুপ কর কুলাঙ্গার, তোর মতো অপদার্থ সন্তানের মুখে এই কথাগুলো মানায়? সরজু তুমি ভেতরে যাও, যা বলার ওকে আমি বলছি। শোন খোকা, তোকে খাইয়ে পরিয়ে বড় করে শিক্ষা দিয়ে তোলাটাই আমার সবচেয়ে পাপ হয়েছিল, সবচেয়ে পাপ। বাবা, বৌমা কি বলেছিল না জেনে শুনে তুই আমার সমালোচনা করছিস? কেন করব না, কেন করব না? এই গ্রামে তো আরো অনেক মেয়ে আছে, কই কই তাদের উপর তো কোনো অত্যাচার হচ্ছে না। তাই ঘরের লোক হিসাবে আপনাকে একটা সৎ পরামর্শ দিচ্ছি বাবা, ভারতীর এই ব্যাপারটা নিয়ে আর বেশি কাদা ছোড়াছুড়ি করবেন না। বৌমা, তার মানে নিজেকে ঘরের লোক বলছো, আবার এত বড় অন্যায়কে মাথা পেতে নিতে বলছো? হ্যাঁ বলছি। তার কারণ মেয়েদের জীবনে কোনো অঘটন ঘটে গেলে এই সমাজই তার কপালে কলঙ্কের টিপ পরিয়ে দেয়। যে সমাজ অসহায় মেয়েদের ইজ্জত রক্ষা করতে পারে না, সে সমাজের কোনো কথা আমি মানি না, মানতে চাই না। সরজু, মানি না বললে কেউ শুনবে না। এই সমাজে থেকেই ওর বিয়ে দিতে হবে। তখন কি করবে? প্রয়োজনে বিয়েই করবে না। তা বললে কি হয় বাবা? সারা জীবনে কি ঠাকুরজি আপনার ঘরে বসে অন্ন ধ্বংস করবে? এ ভাবনাটা না হয় আমাদেরই ভাবতে দাও না বৌমা। এখন তোমরা ভেতরে গিয়ে নিশ্চিন্তে নাচ গান আর গল্প গুজব করো গে, যাও। আপনার আই তো নিশ্চিত হতে দিচ্ছেন না বাবা। হ্যাঁ, ঠিকই বলেছো। এরপর যদি লোক জানাজানি হয়ে যায় তখন তো আমাদেরও মাথা নিচু করে পথ চলতে হবে। মাথাটা যখন উঁচু করতে শেখনি তখন নিচু হওয়ার ভয় করছো কেন? বাবা, তুমি কিন্তু অপমান করছো। তোর মান থাকলে তো অপমান বোধ আসবে। তোর তো দোকান কাটা। বাবা, হ্যাঁ, তুই পারবি। যা যা, এক বাটি সরষের তেল নিয়ে গিয়ে তোর মোহমান্য অন্নদাতা মোহন কুমারের পায়ে তেল মালিশ করকে যা। আর ওই তৈলবর্তনী হবে তোর যুদ্ধ জয়ের একমাত্র অস্ত্র। অস্ত্র এখন আমার হাতে। ওই মোহন কুমারকে আইনের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না মেজর সাহেব। পারবে অর্জুন, ওই শয়তানটাকে শাস্তি দিতে পারবে? পারবো মেজর সাহেব, পারবো। গতকাল রাতে মোহন কুমার তার 5 স্টার হোটেলে একটা কুমারী মেয়ের ধর্ম নষ্ট করেছে। আমি নিজের চোখে দেখেছি, অথচ আমাকে কেউ দেখতে পায়নি। অর্জুন! মেজর সাহেব, গতকাল রাতে যে মেয়েটার তুমি ধর্ম নষ্ট হতে দেখেছ, সেই হতভাগিনী মেয়েটা তোমাদের হতভাগ্য মেজর সাহেবের মেয়ে। আপনার মেয়ে? আপনি কি বলছেন মেজর সাহেব? হ্যাঁ অর্জুন, হ্যাঁ, হতভাগিনী মেয়েটা আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য ওই শয়তান মোহন কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। চিন্তা করবেন না মেজর সাহেব, চিন্তা করবেন না। আমি শুধু ওই ঘটনার সাক্ষী নই, আমার মোবাইলের ক্যামেরায় ওই পাশবিক অত্যাচারের সমূহ ছবি তোলা হয়েছে এবং সবটাই গোপনে হয়েছে। সত্যি? বাহ 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 বাহ, কি সংবাদ তুমি শোনালে অর্জুন। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার খবরের প্রথম পাতায় ওই ছবি আমি ছাপাবই। না,
এ খবর ছাপিয়ে আপনি আমার বাবা সহ আমার পরিবারের মান সম্মান নষ্ট করতে পারবেন না। মান সম্মানের গুরু দায়িত্ব কোন মেরুদণ্ডহীন প্রাণীর ওপর নষ্ট থাকে না। তা বলে ঘরের কিচ্ছাকে এইভাবে বাইরে টেনে নিয়ে আসবেন? অন্যায় অত্যাচারের ছবি জনগণের সামনে তুলে ধরলে তাকে কেউ কেচ্ছা বলে না বৌমা। মানলাম, কিন্তু ছবি ছাপিয়ে মোহন কুমারের কেচ্ছা গাইলে তাতে কি ভারতের মানটা ফিরে আসবে? এ আপনি কি বলছেন? আপনি কি ভেবেই এই কথাগুলো বলছেন? ভালোভাবে ভেবেই বলছি। যা হবার তা তো হয়েই গেছে। এখন ওই ঘুমন্ত বাঘকে খুঁচিয়ে কার কি লাভ হবে বলুন তো? সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার মধ্যে নৈতিকতা সততার ছিটে ফোটাও নেই। আপনি মানুষ নামের কলঙ্ক। মানুষের চরিত্র বড়ই বিচিত্র। অনেক সময় অনেক সাধু পুরুষও ওই লুকিয়ে লুকিয়ে শয়তানের হুকুতে তামাক খায়। কি দারোগা বাবু আপনি? হ্যাঁ, আপনি যখন ডায়েরি করেছেন তখন তো তদন্ত আমাকে তাড়াতাড়ি করতেই হবে। আরে ডাকুন ডাকুন, ওই যাকে ইয়ে করা হয়েছিল তাকে তাড়াতাড়ি ডাকুন। হ্যাঁ হ্যাঁ ডাকছি, কিন্তু মেয়েটা যে আতঙ্কে মাঝে মাঝে। এখন পিছিয়ে যাচ্ছেন কেন বাবা? থানায় গিয়ে যখন ডায়েরি করেছেন তখন সমস্ত কথা ঘটনা পুলিশ তো জানতে চাইবে। অবশ্য ঘটনার কতটা সত্যি আর কতটা জল মেশানো তা তো আমাদের জানতেই হবে। জল মেশানো মানে? আপনি কি বলছেন দারোগা সাহেব? আমি নিজে সাক্ষী, আমার চোখের সামনে ওই ঘটনা ঘটেছে। আরে বলেন কি মশাই, এইসব কর্ম করার সময় কেউ কি লোক দাঁড় করিয়ে রাখে নাকি? ভুলে যাবেন না দারোগা বাবু, এটা ভদ্রলোকের বাড়ি, তাই কথাবার্তাগুলো একটু মার্জিত হলে খুশি হব। সরি ম্যাডাম। তা অর্জুন বাবু ওই মানি লোকের নামে একটা মিথ্যে সাজানো কেস দিলেন তো? না, মিথ্যে না, সব সত্যি। কাল যখন আপনি বাবাকে ধরে নিয়ে চলে গেলেন তখন। আরে দাঁড়াও। কি বললে? গতকাল রাত্রে আমি তোমার বাবাকে অ্যারেস্ট করেছি? না মা না, তুমি কথা ভুল করছো। ভুলটা আপনি করছেন। সবার সামনে আপনি আমার স্বামীকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছেন। কি মুশকিল, শালা পুলিশের কথা কেউ বিশ্বাস করতে চায় না। যাক, এবার তাহলে আসল কথাটা আসছে। আচ্ছা মা, তুমি গতকাল ওই মোহন হোটেলে গিয়েছিলে, তারপর সেখানে কি কি ঘটনা ঘটেছিল বলো তো? ওরা আমাকে জোর করে মদ খাইয়েছিল। বেশ, তারপর কি হয়েছিল? তারপর একটা ঘরে বন্ধ করে জোর করে কি বলো? ঘটনাটা কি সবার সামনে বলতে হবে? ঘটনাটা তো আমি থানায় ডায়েরিতে লিখিয়ে দিয়ে এলাম। কিন্তু আইন তো সম্পূর্ণ ঘটনা ওর মুখ থেকে ডিটেলে মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইবে। আচ্ছা মা, ওই গতকাল রাত্রে তোমার পরনে কি পোশাক ছিল? শাড়ি না ফ্রক? গতকাল আমি শাড়ি পরেছিলাম। আচ্ছা, তা ওই ঘটনার সময় শাড়িটা তোমার গায়ে ছিল না খুলে ফেলা হয়েছিল? দারোগা বাবু, এভাবে অশ্লীল প্রশ্ন করে আপনি নিজেই ওর শরীর থেকে মান সম্মানের পোশাক নামিয়ে আনছেন। এরপর যখন ওই মেয়েটিকে আদালতে তোলা হবে তখন তো বিপক্ষের উকিল আরো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইবে হাত কোথায় ছিল, পা কোথায় ছিল, এই ঘটনাটা ওকে যন্ত্রণা দিয়েছে না আরাম দিয়েছে? আপনার নিজের মেয়ে থাকলে তাকেও কি এইভাবে প্রশ্ন মানে জর্জরিত করতে পারলে না? মানে আমার যে বুকে তাকে মা বলে ডাকছেন সেই বুকে তাকে অসম্মান করছে। আমার হাত পা বাঁধা ম্যাডাম, দেখবেন ওই আদালতে যখন বিচার চলবে না তখন মোহন কুমার আমার মেয়েকে যতখানি অপমান করেছে বিচারের নামে আপনি তার শতগুণ অপমান আর লজ্জার আয়োজন করলে। অবশ্য আপনাদের কোনো লজ্জা নেই। শুনুন দারোগা বাবু, একটা মেয়েকে কিভাবে জানোয়ার পুরুষের লালসার শিকার হতে হয় সেটা যদি আপনার জানা না থাকে তাহলে বরং বাড়িতে গিয়ে আপনার নিজের মাকে জিজ্ঞাসা করুন। কি বললেন? বললাম যন্ত্রণার পরিমাণটা আপনার মা আপনাকে বেশ ভালো করে বুঝিয়ে বলতে পারবে। বড্ড রেগে গেছেন ম্যাডাম, বড্ড রেগে গেছেন। তা অর্জুন বাবু, ওই মোহন কুমার সম্পর্কে আপনার কি ধারণা হয়? আমি ওকে জঘন্য জানোয়ারের থেকে অধম বলে মনে করি। বেশ, তা মেজর সাহেব আপনি? আমি মনে প্রাণে ওই লোকটা সর্বনাশ চাই। ও ফাঁসি কাছে না ঝোলা পর্যন্ত আমি শান্তি পাবো না।
এই এতক্ষণে ঘটনাটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তা মেজর সাহেব ওই মোহন কুমারের চরিত্র হরণ করার জন্য এই মিথ্যে কেসে নিজের মেয়েকে কাজে লাগিয়েছেন। চুপ করো, আর কিছু বলবেন না। আমি শুনতে চাই না। আমি চাই না কোনো বিচার প্রতিকার। আমি চাই না ওই পুরুষ শাসিত সমাজকে আমি মনে প্রাণে ঘৃণা করি। পুলিশ প্রশাসন আইন আদালতকে ওই শয়তান মোহন কুমারের থেকেও বেশি ঘৃণা করি। শোনো, চুপ। প্রশাসনের চামচার মুখে আমি মা ডাক শুনতে রাজি নই। আরে এটা আমার চাকরি। চাকরি বাঁচাতে বড় বড় নেতা মন্ত্রী আমরার পাপা সহায় থাকুন। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। তুমি রাগ করো আর যাই করো, আমার কিচ্ছু করার নেই, কারণ আমি নাচার। হ্যাঁ, যা বলছিলাম মেজর সাহেব, একটা মন গড়া মিথ্যেকে সাজিয়ে ফেললেন। ওই স্বনামধন্য মোহন কুমারের চরিত্র হরণ করার চেষ্টা করলেন। এই মিথ্যে কেসে নিজের মেয়েকে কাজে লাগালেন, কিন্তু সফল হলেন না। কারণ আরে ধর্ষণই তো হয়নি। ঠিকই তো। যেমন শিমুল বাড়ি, হরিখালি, চুনাখালির মেয়েরা প্রশাসনকে কালিমালিপ্ত করতে সাদা কাগজে সই করে টাকা নিয়েছিল, আর সরকার বিরোধী দল ধর্ষণ হয়েছে বলে, মেয়েরা নির্যাতিত হয়েছে বলে বয়ান লিখিয়ে থানায় এবং সিবিআই এর কাছে জমা দিয়েছে। এই কেসটাও ঠিক সেভাবেই সাজানো হয়েছে, তাই না? সত্যি আপনি একমাত্র বিবেচকের মতো কথা বললেন। তেমন মেয়েদের আত্মসম্মান, ইজ্জত, সম্ভ্রম এত সস্তা নয় যে কিছু টাকার বিনিময়ে তারা তা বিলিয়ে দেবে। যে চুনাখালীতে নারকীয় ধর্ষণ হয়েছিল, অহরহ অমানসিক নির্যাতনের শিকার হয়েছিল ওই এলাকার খেটে খাওয়া অবলা মেয়েগুলো, শেখ মাসুদ আলীর গুন্ডা বাহিনী দিনের পর দিন ওই এলাকার মা বোনেদের ইজ্জত দিয়ে ছেলে খেলা করেছিল। এটা প্রমাণিত সত্য। এসব বলবেন না ম্যাডাম, তাহলে বিপদে পড়ে যাবে। বিপদ? বিপদের কি বাকি আছে বলুন তো? কি বাকি আছে? আমার মেয়েটা কাল সারা রাত ঘুমোতে পারেনি, আতঙ্কে বারবার চিৎকার করে উঠেছে, অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে গেছে। ম্যাডাম, অবশ্য সেই বিভৎস নারকীয় ঘটনা যদি আপনার পরিবারে কারো সাথে হতো, তাহলে সেই বিভৎস যন্ত্রণাটা আপনি অনুভব করতে পারতেন। আপনি তো পুলিশের ইউনিফর্মটা নামমাত্র গায়ে চাপিয়ে শাসক দলের তাবেদারি করছে, দলদাসে পরিণত হয়েছে। তাই তো অপমর জনসাধারণ আপনাদের মতো কতিপয় অসাধু পুলিশ অফিসারদের দেখলে পাথর ছড়ে পাথর আর চিৎকার করে বলে, চারটা পুলিশ। সীমা লঙ্ঘন করবেন না ম্যাডাম। কি করবেন? কি করবেন? বরুণ ছোট জগন্নাথ হয়ে থাকবেন না বীরপুঙ্গব, কাজটা সেরে ফেলুন। অসভ্য জানোয়ারে। সরজ, তুমি শান্ত হও। পারছি না গো, পারছি না। রক্ষকে যদি ভক্ষক হয়, মানুষ কাকে জানাবে? কাকে জানাবে তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা, বিপদের সাহায্যের কথা? সরজ, বলো না গো, বলো না, চুপ করে থেকো না, বলো বলো বলো। আজ এই পর্যন্ত থাক। এলাকা এখন অত্যন্ত উত্তপ্ত। আগে পরিবেশটা শীতল হোক, তারপর আবার আমি আসবো। তবে হ্যাঁ, এলাকা শান্ত রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরকেই নিতে হবে। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। যাবার আগে একটা কথা শুনে যান দারোগা সাহেব, ওই মোহন কুমারকে আদালতে তুলে শাস্তি দেবার মতো প্রমাণ কিন্তু আমার হাতে আছে। আছে? তাহলে সেটা আমার হাতে তুলে দিন। নিজের ছেলেকে কেউ জল্লাদের হাতে তুলে দেয় না দারোগা সাহেব। ওই প্রমাণপত্র নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব, আর তারপর আমার ধূমকেতু পত্রিকায় হাজার হাজার মানুষের সাথে আপনিও সেটা পড়বেন। আপনি
শেয়ালে কাঁঠাল খায়, বকের মুখে আটা। আমার কাজ আমি করে গেলাম, ওই জনগণের শান্তি রক্ষা ও আইনের শৃঙ্খলা রক্ষা করতে আমার পবিত্র কর্তব্য। চলি চলি মেজর সাহেব, সত্যমেব জয়তে। ভগবান, এই লজ্জার অপমানের হাত থেকে, এই গরিবের সংসারটাকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। জেনে বুঝে যখন কালকে উঠে লেচে পা দিয়েছেন, তখন ওই ভগবানের বাবারও ক্ষমতা নেই সেই ছবলের হাত থেকে আপনাদের রক্ষা করতে পারে। তোমাদের মতো বউদের নিয়ে সংসার করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। মাগো, তোমাদের কথার ছবল কালকে উঠে ছবলের চেয়েও আরো বেশি বিষাক্ত গো মা, বিষাক্ত বিষাক্ত। মায়ের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে বাবা। তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। সমাজের মাথার মনি ওই নামি নামি মানুষটাকে নিয়ে তুমি হেলাফেলা করতে যেও না, বিপদে পড়বে। ওই মোহন কুমারের কত প্রভাব প্রতিপত্তি তুমি জানো? পাথর সে হিমালয়ের মতো উঁচু হলেও তাকে আমি পাথরই বলবো। তোমার অনুরোধে মাথা নুইয়ে তাকে শালগ্রাম শিলা বলে আমি কোনোদিনই পুজো করতে পারবো না, কোনোদিনও না। কেন কেন তুমি বুঝতে চাইছো না? ওই মোহন কুমারের সঙ্গে সমঝোতা না করলে তুমি বাঁচতে পারবে না বাবা, তুমি মরবে। তোর মতো মোহন কুমারের পদ সেবা করে কিছুদিন হয়তো বাঁচা যায়, কিন্তু সে বাঁচাকে বাঁচা বলে না রে জানোয়ার, বলে কুকুরের বাচ্চাটা। তুই একটা বাচ্চাটা কুকুরের চোদ। মাগো, নিজের পেটের ছেলেকে এভাবে বলতে পারলে মা? তোমার মুখেই তো শুনেছি ভেজা কাপড়ে দণ্ডি কেটে বুড়া শিবের কাছে মানত করে তুমি আমাকে পেয়েছো। আর সেই তুমি কি না? বুঝলাম, ভালো করেই বুঝলাম, ওই মোহন কুমারের হাতেই তোমাদের মৃত্যু যোগ লেখা আছে। মৃত্যু। কি গো, এত দুঃখ কষ্টের মধ্যে তুমি হাসতে পারছো? পারছি সরজু, পারছি। সন্তান কিভাবে মাতৃ ঋণ শোধ করে চোখের সামনে তার জ্বলন্ত উদাহরণ দেখে হাসতে পারছি। অথচ এই সন্তান কামনায় কত না দুঃখ কষ্ট ঝড় ঝাপটা সহ্য করে প্রতিটি মা অপেক্ষার প্রহর গুনে চলে 10 মাস 10 দিন ধরে। সরজু, তুমি বুঝতে পারোনি, কৌটোর দুধের সাথে ভেসে গেছে মায়ের বুকের দুধের স্বাদ। তাই চোর ডাকাত খুনিদের কাঁধে চেপে আজকের নেতারা গান্ধীজি নেতাজি লেনিনের মূর্তিতে মালা পরায়, খেলার মাঠে কচি কাঁচাতে চিৎকারের বদলে বদলা যায় সমাজ বিরোধীদের গোলাগুলির আওয়াজ, আর হাসপাতালের ভেতরে মস্তানদের মজাতে বসে মদ আর জুয়ার আসো। আর ওদিকে দেশের মাথারা কোটি কোটি দরিদ্র মানুষের চোখের জলের তোয়াক্কা না করে বিশ্বের দরবারে স্লোগান তুলে হাসি মুখে বলে, মেরা ভারত মহান। না মেজর না, অত সহজ আমি তোমাকে মরতে দেব না। নিজের মেয়ের চরম সর্বনাশ দেখে অনুশোচনার আগুনে তুমি একটু একটু করে জ্বলে পড়ে মরবে। যতবার তুমি তোমার মেয়ের করুণ মুখের দিকে তাকাবে, ততবার তুমি মোহন কুমারের জয়ের হাসি শুনতে পাবে। একটা কচি মেয়ের সর্বনাশ করে জয়ের হাসি হাসা কোনো বাহাদুরের কাজ নয়, সেটা কি তুমি জানো? সেটা তো আমার জন্য দরকার নেই।
আমি শুধু এটাই জানি যে মেজর সাহেবের মেরুদণ্ডটাকে আমি ভাঙতে পেরেছি, তাই তো আমি সবার কাছে ভয় ভক্তি শ্রদ্ধার সিংহাসনে বসে রাজত্ব কায়েম করতে পেরেছি যে আমি ভগবানের চেয়ে বেশি শক্তিমান। তাই নাকি গুরু? তা নিজেকে যে সর্বশক্তিমান বলে জাহির করছো, কখনো লড়াইয়ের ময়দানে নিজেকে মেপে দেখেছো? এই জিনা, দুদিন জাফর ইকবালের দলে স্মাগলিং এর কাজ করেছি বলে মোহন কুমারকে মাপার চেষ্টা করো, তাহলে ভারতী নামের মেয়েটাকে যে শাস্তি দিয়েছে সেই শাস্তি তোমাকেও মাথা পেতে নিতে হবে। কান খোলকার শুনলো, এই জিনোর ইচ্ছার বিরুদ্ধে কোনো মাকড়া যদি জিনাকে চিমটি কাটানোর চেষ্টা করে না, তাহলে জিনো তোর জান নিয়ে নেবে। হ্যাঁ, মুখ সামালকে পাতফল হারাম যাবে। আমি তোর পেটে এমন এন্টাসের ঝাড়বো না, বডি একেবারে খালাস হয়ে যাবে। খালাস। সাব্বাস জিনা, সাব্বাস। তোমার সাহসের নমুনা দেখে আমি ভীষণ খুশি। মোহন কুমারকে যে চ্যালেঞ্জ করে সে তো জিনিয়াস। সোনিকা টুকরা। তাই কিন্তু কোথায় যেন একটা খটকা থেকে যাচ্ছে। সত্যি করে বলো তুমি কে? আমি তোমার নিয়তি। মানে? দিলবার দিলবার, হ্যাঁ দিলবার দিলবার, দিলবার দিলবার, হ্যাঁ দিলবার দিলবার। होश ना खबर है ये कैसा असर है, होश ना खबर है ये कैसा असर है, तुमसे मिलने के बाद दिलबर, हाँ तुमसे मिलने के बाद दिलबर। বস, বাইরে রিঙ্কি ম্যাডাম আপনার অপেক্ষায় রয়েছেন। উনি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দিতে চান। আরে বাবা, এটা মেজর সাহেবের মেয়ে ভারতীর কেস। খামোশ! মেজর সাহেবের মেয়ের কেস তো ফাইসাল হয়ে গেছে। সরল দারোগা কেসটা বন্ধ করে দিয়েছি ঠিকই, কিন্তু অন্য দিক থেকে আপনার উপর আক্রমণ আসছে স্যার। এক্সকিউজ মি, আমি মেজর সাহেবের পুত্রবধূ মিসেস রিঙ্কি চৌধুরী। আপনাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে চাই। বাহ গুরু, তুমি তো হাতে একেবারে অ্যাটম বোম পেয়ে গেছো। তোমার জয় আটকায় এমন মাল এখনো ফায়দাই হয়নি। কিন্তু একটা ব্যাপারে আমার খুব খটকা লাগছে, এই ঘরের খেয়ে বিলের মোস্তারানো ব্যাপারটা আমি ঠিক মগজে ধরতে পারছি না গুরু। তা মেজর সাহেবের পুত্রবধূ হয়ে আপনি আমাকে সাহায্য করতে চাইছেন কেন? স্যার, লোকাল লিডার তিলোচন সামন্ত আমার দুঃসম্পর্কে মামা হন। তিনি কি আমাদের বিষয়ে কোনো কথা? ও হ্যাঁ, ত্রিলোচন বলেছিল আপনার স্বামীকে মেটেরিয়াল সাপ্লাই কন্ট্রাক্টে পাইয়ে দেওয়ার ব্যাপারে। আগে হ্যাঁ স্যার, আমার শ্বশুর মশাই আপনার বিরুদ্ধে যে আন্দোলন করছে, তাতে আমি বা আমার স্বামী কেউই সেটা সমর্থন করতে পারছি না। বরং আপনার বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করতে চাই। তার বিনিময়ে আপনি যদি মন্ত্রীমহলে বলে কয়ে আমার হাজবেন্ডের কন্ট্রাক্টের কাজটা পাইয়ে দিতেন স্যার, তাহলে এই পায়ে আমি সারা জীবন। বলবীর চির উন্নত মামুর মোহন কুমারের পায়ে যারা শির নত করে, সোনার অক্ষরে তাদের কপালে আমি ভাগ্য লিপি এঁকে দেই। স্যার, এবার বলুন, শত্রু মিত্র হয়ে আপনি আমাকে কি সাহায্য করতে চান? অর্থাৎ অন্য দিক থেকে কি আমার উপরে কোনো আক্রমণ আসছে? স্যার, আমার ননদ ভারতীর উপর যে বলাৎকার হয়েছে তার ভিডিও রেকর্ডিং বাইরে পাচার হয়েছে। হ্যাঁ স্যার, ধূমকেতু পত্রিকার মালিক অর্জুন তার মোবাইলে সমস্ত তথ্য ভিজুয়ালি রেকর্ডিং করে আমার শ্বশুর মশাই হাত শক্ত করতে আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। ওকে আমি 3.5 হাত জমিতে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। পুরো মাথা ঠান্ডা করো, ঠান্ডা মাথায় ভাবো। ভাইয়া ভাইয়া, স্যার, এখন তাহলে আমি আসছি। দেবতাকে প্রণাম করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যহীনতা সে সুযোগ মেলেনি, তাই দূর থেকে প্রণাম করে আশীর্বাদ চাইছি। সৌভাগ্যের চাকা ঘুরিয়ে আমি যেন সকলকে চিৎকার করে বলতে পারি, আমার ভাগ্যবান স্বামী আর তার ভাগ্যবতী স্ত্রী আমি। একটা মাছিও যেখানে ঢুকতে ভয় পায়, সেখানে একটা জলজন্ত মানুষ আমার অলক্ষ্যে ভিতরে ঢুকলো, ছবি তুলল, অথচ মোহন কুমার জানতে পারল না। জানাতে চেয়েছিলাম বস, বিশ্বাস করুন আপনার ভয়ে আপনাকে আমি কিছুই বলতে পারিনি। তবে আমরা রাতের অন্ধকারে গুলিও চালিয়েছিলাম, কিন্তু
ওই রাতের অন্ধকারে লোকটা যেন কোথায় উবে গেল। আমরা গুলি চালিয়েছিলাম কিন্তু অন্ধকারে লোকটা এই আমার আমরা গুলি চালিয়েছিলাম কিন্তু অন্ধকারে লোকটা কেমন সমান সমান সমান। তোরা বেঁচে থাকলে তো মোহন কুমারকে মরে যেতে পারে। এই আজ তোকে খুন করাবি, মোহন কুমারকে বাঁচিয়ে রাখ। প্লিজ গুরু, মাথা ঠান্ডা করো। এটা তো একটা তুচ্ছ ঘটনা, এর থেকে অনেক বড় অঘটন এই হোটেলে ঘটে যেতে পারে। সে তো ঘটবে, এ তো জানা কথা। মানেটা পরে বলছি, এখন ভাইয়াকে ছেড়ে দাও। মনে রাখিস, তো 3টে গোল তুমি মাফ করে দিলাম, আর একবার ভুল করলে ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না বস। আমি জানি, আমি আবারও আপনার সামনে ওয়াদা করছি, আমি যদি নতুন করে কোনো গলতি করি তাহলে স্টেনগান নিজের মাথায় ঠেকিয়ে নিজের মাথাটাকে একেবারে চৌচির করে দেব। কি এমন ঘটনা ঘটবে যেটা তোমার জানা? বলো সুরিতা। এই 20 বৃক্ষের চারাটা যখন আদর করে এই হোটেলের মাটিতে পুঁতেছো, তখন সে 20 ফলের জ্বালা তো তোমাকেই ভোগ করতে হবে, তাই না? সুনিতা, মাথা কিন্তু আমার গরম হয়ে আছে, এখন কাব্য করার সময় নয়। শোনো, জিনা আমার দলেই কাজ করবে, ওকে তুমি মেনে নাও। অসম্ভব, তোমার কথা আমি মানতে পারবো না। কেন বুঝতে চাইছো না যে জিনা সাধারণ মেয়ে নয়, ও শোনে কাহা। পেতলকে সোনা বলে চালালে তাতে পেতলেরই জাত যায়, সোনা তাতে কিচ্ছু যায় আসে না। নিজেকে সোনা বললে যদি তোমার মন ভরে, 1000 বার বলো, আমি না হয় এখানে পেতল হয়েই থাকবো। না, তুমি এখানে থাকবে না। সুনিতা, গুরু, তুমি কেন বুঝতে পারছো না? ও দু চোখে আমাকে সহ্য করতে পারছে না। আসলে আমার আগুনের মতো রূপ। গুরু, তোমাকে আমি আমার যৌবনের আগুনে পুড়িয়ে দেব। এতে শুধু মোহন কুমার পুড়ে ছাই হবে না, তোমার আগুনে সবাইকে পুড়ে ছাই হতে হবে। তুমি কি পাগল হয়ে গেলে সুনিতা? এই মোহন কুমারকে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা মানুষ তো তুচ্ছ, স্বয়ং ভগবানেরও নেই। সর্বশক্তিমান মোহন কুমারের নির্দেশ, ঝগড়া মিটিয়ে তোমরা হাত মেলাও। ঈশ্বরকে যখন অবহেলা করেছ, তখন দেখো তোমাদের চোখের সামনেই আমি নিজেকেই শেষ করে দেব। না মোহন কুমার, না, শেষ কথা শয়তান বলবে না, বলবে জনগণ। কিন্তু একটা ভুল আমি করে ফেলেছি, মহা ভুল। মেজর সাহেবের বাড়ি থেকে মোহন কুমারের ধর্ষণ কাহিনীর ছবিগুলো আমি যে আবার মোবাইলে তুলেছি, এ কথাটা সবার সামনে বলা আমার উচিত হয়নি। ছি ছি ছি, একজন শিক্ষিত সাংবাদিক হয়ে আমি কি করলাম? কি করেছো? তোমাকে তো আপসেট লাগছে কেন? একে তুমি হঠাৎ তুমি এখানে এলে, মোহন কুমারের লোকজন তোমায় দেখে ফেললে। দেখলে দেখবে, তারপর আবার কি ফাঁসিতে ঝোলাবে? তুমি বুঝতে পারছো না, একদিন সূর্য সেন মাতঙ্গিনী হাজরার রক্তে যে বাংলার মাটি ভিজে গিয়েছিল, আজ সেই মাটির উপরে দাঁড়িয়ে মোহন কুমার শুধু টাকার বন্দুকে চড়ে সবাইকে শাসন করছে। বন্দুকের থেকে তোমার কলমের জোর যে অনেক বেশি, অর্জুন। সবে বুঝলাম কিনা, কিন্তু তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়। কয়েকদিন আগে তোমার ছবি খবরের কাগজে বেরিয়েছে, কেউ যদি তোমায় চিনে ধরিয়ে দেয়। তুমি তো আছো। জিনা, যাকে বাদ দাও, যে জন্য এখানে ছুটে আসা। শোনো, হোটেলের তোলা তোমার ওই অভিশপ্ত ছবিগুলোর হদিশ মোহন কুমার পেয়ে গেছে। যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ আসবে। ওহো, এই কথাটা তুমি আমাকে ফোনে জানাতে পারতে। আর নেসেসারি ঝুঁকি নিয়ে তুমি এখানে ছুটে এলে কেন? বোকার মতো কথা বলো না তো। ওদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফোন ট্যাপ করবে। তোমার বিপদের কথা চিন্তা করে আমি ঘুমোতে পারছি না। সামান্য একজন সাংবাদিকের জন্য এত চিন্তা কেন জিনা? তুমি আমার কাছে সামান্য নও অর্জুন। জিনা, তুমি শুধু আমাকে পুলিশের হাত থেকে বাঁচাওনি। জিনা, তোমার আন্তরিক প্রচেষ্টায় সুদীর্ঘ 10 বছর পরে আমি বাবা শেখানো গান গাইতে পেরেছি। জিনা, তুমি আমার জীবনে নতুন করে প্রদীপ জ্বালিয়েছো। আশার প্রদীপ আমার মনেও প্রথম মুখে দিয়েছিলে কিনা? অর্জুন, ক্ষণিকের পরিচয়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। একটা জেল পালানো কয়েদিকে তুমি ভালোবাসো? বাসি জিনা, বাসি বাসি বাসি। দেখে আমাকে
স্মাগলার বলে ঘৃণা করে, সেখানে তুমি কর্মের পরিচয়ে আমি তোমায় ভালোবাসে নিচ্ছি না, আমি ভালোবেসেছি তোমার পবিত্র আত্মাটাকে, তোমার সরল মনটাকে, তোমার সততাকে। তবে তবে তুমি ইচ্ছে করলে আমাকে ফিরিয়ে দিতে পারো না? না অর্জুন, না। তোমার দেওয়া এত বড় সম্মানকে ফিরিয়ে দিয়ে আমি তোমার ভালোবাসাকে অপমান করতে পারি না। কিন্তু আমার যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তুমি আমার মনে হচ্ছে আমি যেন কোনো অলিক স্বপ্ন ভেঙে ঘুম ভেঙে জেগে উঠেছি। স্বপ্নের মধ্যে আকাশের জোছনা ভরা চাঁদের মাঝে তুমি তোমার এই চাঁদটিকে খুঁজছো, তাই তো? হ্যাঁ মশাই, তাই। একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি যাওয়া যায়? ওই দুটো মন হয়ে যায় একটাই ভালোবাসা, একই সুরে গান যদি গাওয়া যায়। একটাই আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি যাওয়া যায়? আকাশের আলোতে ভাবে মনটা, বেছে নেব এই দুটোর কোনটা। আধারে আলোতে ভাবে মনটা, বেছে নেবে এ দুটোর কোনটা। আধারে আলোতে ভাবে মনটা, বেছে নেব এই দুটোর কোনটা। অথই সাগরে ডুবে মরণ গে লাগে ভালো, একই সাথে ভেসে যদি যাওয়া যায়। একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি যাওয়া যায়? ওই দুটো মন হয়ে যায় একটাই ভালোবাসা, একই সুরে গান যদি গাওয়া যায়। একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি যাওয়া যায়? এই নাও, এই মাইক্রোচিপটা আমি মোবাইল থেকে খুলে তোমার কাছে রাখছি, তুমি যত্ন করে গোপন জায়গায় রেখে দেবে। আরে বাবা শোনো না, কথাগুলো শোনো। এতে ওই শয়তানটার মৃত্যুবান লুকিয়ে আছে, যতদিন না এটা ওদের হাতে আসবে ততদিন ওরা আমাকে বাঁচিয়ে রাখবে। জিনা, কিন্তু অর্জুন, তোমার এই জীবনের থেকে দামি এটাকে তুমি আমার হাতে তুলে দিচ্ছ কেন? এই চলেছে, এর যে নিরাপদ জায়গা আমার কাছে নেই। অর্জুন, আমি তোমায় বিশ্বাস করি, জিনা, বিশ্বাস করি। তোমার বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারবো কিনা জানি না, তবে আমি তোমায় এটুকু বলতে পারি। বলো বলবীর চিরন্নত মমর্ষে মোহন কুমার, তোমার অপারেশন সাকসেসফুল? ইয়েস গুরু। এই নাও তোমার প্রাণ ভোমরা। একে তুমি আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করছো? একটা স্মাগলারকে বিশ্বাস করে তুমি তোমার সাংবাদিকতার পবিত্রতাকে নষ্ট করেছো। তাই তোমার সাথে গাদ্দারি করে আমি তোমাকে উচিত শিক্ষা দিলাম। Am I wrong, Guru? No, you are absolutely right. তবে মোহন কুমারের সাম্রাজ্য ধ্বংস করতে চেয়েছিলেন। এই সাংবাদিক, 2 টাকার কলম দিয়ে আর 2000 রুপিয়া কা ক্যামেরা লেকর এটা পেয়েছি বলে ভেবো না যে তোমার শাস্তিটা মুকুট দেয়া। কমান্ডো,
আমাকে আমাকে তোমরা যতই মারো শয়তান, তোমরা কিন্তু বাঁচতে পারবে না। জনতার অগ্নি তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, ছাই। ওদের চোখ নেই, ওদের কান নেই, ওদের প্রতিবাদের ভাষা নেই। ওদের নেতাগুলো সব আমার পকেটে, পুলিশ প্রশাসন আমার পায়ের তলায়। মুক্তির জয়গান গাইলেই তাকে আমি যীশু খ্রিস্টের মতো কুরুশ বিদ্ধ করি। দয়ার অবতার হতে চাইলে তাকে গান্ধীর মতো রক্তাক্ত করে দেশের মাটি ভিজিয়ে দিই। সক্রেটিসকে আমরাই বিষের পাত্র হাতে তুলে নিতে বাধ্য করেছিলাম। আমরাই যুগের অবতার, যুগাবতার। রামকৃষ্ণ নয়, যুগাবতার মোহন কুমার। অহংকারী কংস, তোমার পাপের 16 কলা পূর্ণ হয়ে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। তোমার মধ্যে ভেজে গোকুলে বাড়িছে। ইতিহাস ইতিহাস কখনো মিথ্যা হবে না। ভাইয়া, ওই ইতিহাস চিনেছে, ভূগোল চেনে, তাই ভূগোলের মানচিত্র এঁকে দাওর সর্বাঙ্গে। ঈশ্বর, ঈশ্বর, কেন তুমি এখনো আমাকে বাঁচিয়ে রেখেছো? ঈশ্বর, আমাকে তুমি মৃত্যু দাও, ঈশ্বর, মৃত্যু দাও। এত অল্প বয়সে আমি তোমাকে শহীদ হতে দেব না। এত অল্প বয়সে আমি তোমাকে শহীদের মর্যাদা দিতে পারি না, মহামানব। জনগণের মুক্তিদাতা। বল মোহনজি, যুগ যুগ জিও, বল যুগ যুগ জিও। শোন, শরীরের শয়তানের দল, এই মুখ দিয়ে যুগ যুগ জিও বেরোবে না। এই মুখ দিয়ে বেরোবে, এই মুখ দিয়ে বেরোবে এক তালে থো তো তো তো। যে হাত দিয়ে তুই মোহন কুমারের বিরুদ্ধে কলম ধরেছিস, সেই হাতের প্রত্যেকটা আঙুল আমি কমান্ডো। খবরদার মোহন কুমার, একজন সাংবাদিকের উপর এইভাবে পৈশাচিক অত্যাচার আপনি করতে পারেন না। এই দরগা, তুমি কাকে কি বলছো জানো? জানি, হাত পেতে 5-10 টাকা ঘুষ নেই বলে সারা জীবন গোলামীর দাসখত লিখে দেয়নি শয়তান। দরগা চুপ। স্যার, স্যার, ওরা আমার কাছ থেকে মাইক্রোচিপটা কেড়ে নিয়েছে স্যার। ওদের শয়তান তার মৃত্যু পাল লুকিয়ে আছে। আপনি দয়া করে ওটা উদ্ধার করুন স্যার, উদ্ধার করুন। এই দরগা, গলাটা নামিয়ে কথা বলুন। চোখ রাঙিয়ে কথা বলার শাস্তিটা কি নিশ্চয়ই জানা আছে? জানি, একজন সাংবাদিককে রক্তাক্ত করলে তার কি শাস্তি হয় সেটা নিশ্চয়ই জানা আছে। একটা মামুনি ইন্সপেক্টরের ক্ষমতা নিয়ে মোহন কুমারের সঙ্গে পাঙ্গা লড়া। ইন্সপেক্টরের ক্ষমতা মামুলি নয় মোহন কুমার। ভালোই ভালোই বলছি, ওই মাইক্রোচিপটা আমার হাতে তুলে দিন। আর তা না হলে